When there's no more hope is left in me, I can see. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। এই ওয়ালটি হচ্ছে আমাদের ডাইনিং রুমের যেই বেসিংটা আছে, বেসিংয়ের আশপাশ আর কি এই ওয়ালটা। তো আমি একটু প্রথমে এই ওয়ালটাকে একটু ক্লিন করে মুছে নিচ্ছি। আমি আজকে এই ওয়ালের মানে এই বেসিংয়ের দুই পাশে আমার কাছে আছে এই সেলফগুলি আমার ফেসবুক থেকে নেওয়া, পেজ থেকে আর কি, আমার শপ থেকে আমি নিজে নিয়েছি। তো এগুলি আমি এই ওয়ালে হ্যাং করব, তো এই জন্য আমি একটু পেস্ট লাগিয়ে এটার চিহ্ন দিয়ে দিয়েছি আর কি। আর এই সেলফের সাথে দুইটা ঘামওয়ালা স্টিক থাকবে, যেটা দিয়ে আমরা ড্রিল করা ছাড়াই ওয়ালের সেলফগুলি ঝুলিয়ে নিতে পারবো। তো এই তো এভাবে করে আমি সেলফগুলি ঝুলানোর জন্য স্টিকটা লাগিয়ে নিচ্ছি। আমি আজকে আমার এই ওয়ালটা একটু ডেকোরেশন করার চেষ্টা করছি। নর্মালি যেভাবে থাকে সিঙ্কের উপরে যে ইয়েটা শেল্ফটা, সেটার উপরে আমরা ব্রাশ বা হ্যান্ড ওয়াশ এগুলি দিয়ে থাকি। তো একটু আশপাশে একটু সুন্দর করে ডেকোরেট করলে মনে হয় ভালো লাগবে, এই জন্যই আমি আজকে এই উদ্যোগটা নিয়েছি। দোনোটাকে এভাবে আমি ঘাম লাগিয়ে নিয়েছি, নিয়ে একটু অপেক্ষা করতে হবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে, কিছুক্ষণ কি 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পরে এই সেলফটা লাগিয়ে নিয়েছি। তো এটার উপরে আমি একটা পাতাবাহার গাছ লাগিয়ে দিয়েছি, গাছ দিয়ে দিয়েছি, এটা পানিতেই আছে। আর দিয়ে দিচ্ছি আমাদের যে ব্রাশগুলি, ব্রাশ পেস্টের যে হোল্ডারটা সেটা দিয়ে দিয়েছি, আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি। এই তো এই সেলফটা এইভাবেই নিয়েছে। আর এটা এই সাইডে, বাম সাইডে আমি কালো সেলফ দিয়েছি। এখন হচ্ছে বেসিংয়ের ডান দিক, এই ডান দিকে আমি আরেকটা সেলফ দিব, এটা হচ্ছে সাদা সেলফ। আর এটা সাইজটা হচ্ছে 10x6, ছোটো সাইজটা আর কি। তো আমার কাছে ছোটোগুলি অনেক কিউট লাগে, এর জন্য আমি ছোটো ছোটো এই ওয়াল সেলফগুলি লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি এই ওয়াল সেলফগুলি নিতে চান, আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট থেকে নিতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, ইমো করা আছে, ওখানে যোগাযোগ করেও আপনারা নিতে পারেন। যাই হোক, এখন আমি আবারও এই গামলা স্টিকগুলো লাগিয়ে নিয়েছি, নিয়ে আবারও এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই ওয়াল সেলফগুলির যে এখানে শুধু লাগাতে পারেন তা না, আমরা বারান্দায় গ্রিলের সাথেও একটু যে এসএস হুকগুলো আছে সেগুলি দিয়ে লাগাতে পারি। তো এই তো দুই সাইডে আমি দুইটা ওয়াল হ্যাঙ্গিং সেলফ লাগিয়ে দিয়েছি, একটা সাদা একটা কালো। কোনটাতে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে, ভালোই লাগতেছে। যাই হোক, রান্নাঘরে চলে যাচ্ছি সকালবেলা। এখন সকালে একটু এই ডেকোরেশনটা করে নিয়েছি, এখন তাড়াহুড়ো করে একটু নাস্তাটা রেডি করে নিচ্ছি। পরোটা বানানো ছিল, এই কারণে ওই যে ডেকোরেশনটা করে নিয়েছি আর কি, শুধু জাস্ট চেকে নেব। আর একটু মুগ ডাল রান্না করেছি অল্প করে আমাদের আজকে সকালের নাস্তার জন্য। মুগ ডালগুলোকে আমি আগেই ভেজে বয়ম ভরে ঠান্ডা করে আর কি বয়ম ভরে রেখেছিলাম, যার কারণে রান্না করতে এখন আর সময় লাগেনি, জটফট হয়ে গিয়েছে। আজকে সকালের নাস্তায় পরোটা, মুগ ডাল ভুনা আর হচ্ছে ডিম আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি, উনি খেয়ে নিয়েছেন। এখন আমরা খাবো আর কি ধীরে ধীরে। তবে আমার ছেলেরা ঘরে বানানো পরোটাই পছন্দ করে, তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন একটু বাজারের পরোটা খাবো। দেশি এই পরোটাটা ভালোই লাগে খেতে, তো এগুলি এখন সেঁকে নিচ্ছি আমাদের দুজনের জন্য। অনেকেই দেখতে চান আমরা কোন পরোটা ইউজ করি, সেজন্য একটু দেখিয়ে দিয়েছি। তো আমি ডিম ভাজবো, এর জন্য ডিমের তেল থেকে একটু তেল নিয়ে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। তো এই তো আমাদের নাস্তা এভাবে রেডি হয়েছে। গতকালকের একটু ভাজি ছিল, কাঁকরোল ভাজি, কাঁকরোল আলুর ভাজি, সেটাও নিয়ে এসেছি ফ্রিজ থেকে, একটু ভেজে আমি খাবো। তো এরা বাপ ছেলে চলে যাচ্ছে বাইরে, ওদের কাজ আছে এর জন্য। তো ওনাদেরকে আগে দিয়ে দিয়েছি, তারপরে আমি খাবো। মুনতাসিরের পরীক্ষা, এর জন্য মুনতাসির পড়তে বসে গিয়েছে। তো ওকে একটু চা বানিয়ে দিব বলতেছি, খেতে আসতে ও বললো একটু পরেই খাবে। তো এর জন্য ওকে চাটা বানিয়ে দিয়ে দিচ্ছি। ও চা দিয়ে একটু বিস্কিট খাবে, তারপর আর একটু পরে মানে নাস্তা করবে আর কি। আপনারা তো জানেন গত কয়েকদিন আমার কাজের মেয়েটা যে রেখেছি নতুন 1 তারিখ থেকে আর কি, ও 5 দিনে আসতেছে না।
তো আজকে একটু আগে মাত্র আসলো, তো ওকে বললাম যে তুমি তাহলে ঘরটা ঝাড়ু দিয়ে দাও, দোয়া পাটলা সব আমি করে নিয়েছি। তো ও আসলে 1 তারিখ থেকে এই 15 তারিখ পর্যন্ত 7 দিনে আসে নাই। তো যে কী অবস্থা আমার শাশুড়ি বা আমার মানে আছে, উনি আবার মাঝখানে অসুস্থ হয়েছে, আর আমিও কাজের চাপে 2 দিন একদম প্রেশার উঠে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো সব মিলিয়ে আর কি একটু মানে যাচ্ছে, ব্যস্ততা পেরেশানি যাচ্ছে। যাই হোক, একটু দুধ দিয়ে সুজি রান্না করেছিলাম, আর পরোটা দিয়ে সুজি দিয়ে খেতে অনেক মজা লাগে সকালবেলা। তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে নিয়েছি। মেয়েটা টুকটাক কাজ করতেছে, মানে ওর কাজ যেগুলি আর কি। দোয়া পাটলা যেহেতু নেই, বললাম যে একটু ওয়াশরুমগুলো ধুয়ে দিতে, তো ধুয়ে দিচ্ছে। আর এদিক দিয়ে আমি এই স্প্রে বোতলটা নিয়েছিলাম অনেক দিন থেকে, আসলে কিনবো কেনা হচ্ছে না। তো গত কয়েকদিন আগেই কিনেছিলাম, তো আসলে এটা ইউজ করব আর করা হচ্ছে না। আজকে ভাবলাম গাছগুলিতে একটু স্প্রে করে দিই। তো এটা ভালোই লাগলো আর কি। এভাবে বাতাস আটকিয়ে তারপরে স্প্রে করলে সুন্দরভাবে স্প্রে হয়ে যায় আর কি। আমার যে ইনডোর প্ল্যান্টগুলি সেগুলিতে আমি একটু দিয়ে দিচ্ছি, আর গাছের পাতাগুলি খুব সুন্দর সতেজ। তো পাতায় যদি একটু পানি দেওয়া হয় তাহলে গাছগুলি আরও বেশি সতেজ হবে আশা করি আর কি। তো স্প্রেটা ভালোই, মানে চাপ দিলে স্প্রে হয়ে যাচ্ছে, ভালোই লাগতেছে। আর নতুন যে কোনো জিনিস ইউজ করতে অন্যরকম একটা আনন্দ বোধ হয়। তো অনেকের হয়তো স্প্রে বোতলটা আছেন, আমার নতুন কেনা হয়েছে। তো আমি যেভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে জিজি প্ল্যান্ট, তো এটার ভিতরে একটু দিয়ে দিচ্ছে। আর এই জিজি প্ল্যান্টের 2টা মানে আগা বের হয়েছে, মানে 2টা আরও পাতা বের হবে। তো খুবই ভালো লাগতেছে দেখে। সবচেয়ে লো মেনটেনেন্সে এই জেড প্ল্যান্টগুলো, জিজি প্ল্যান্ট হোক, এটা সুন্দর। এই যে 2টি আবার আগা বের হচ্ছে, এটা অনেক বড় হয়েছে। তো এটা আমি ছোট একটা গাছ নিয়েছি, আল্লাহর রহমতে প্রায় 1 বছর হয়ে গিয়েছে। 1 বছর পর মোটামুটি এই ফলাফল। তো এই স্প্রেটা দিয়ে আমি এই জিনিসগুলো স্প্রে দিতে পারবো। আর এই গাছ তো আমরা সবাই জানি মানি প্ল্যান্ট, তো এইটার যত্নটা খুবই ইজি, কোনো যত্ন নেই, লো মেনটেনেন্সে এই গাছটি আপনি ইনডোরতে লাগাতে পারেন। আবার এই গাছটিও খুব সহজে পানিতে এবং মাটিতে সুন্দরভাবে ছায়াতে হয়ে যায়, বাসার ভিতরে খুব সহজে হয়, মানে খুবই লো মেনটেনেন্স, সপ্তাহে 1-2 দিন পানি দিলেই হয়ে যায়। আর এটাও মানি প্ল্যান্ট, এটা অনেক বড় আগা বেরিয়েছে, তো আগাটা আমি কেটে ফেলবো, আগাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা এতটুকুই সুন্দর, তবে এইটার যেরকম সবুজ এটা কিন্তু আরেকটু ভিন্ন। এগুলির নামগুলি আসলে ভিন্ন ভিন্ন আছে, তো আমার হয়তো মুখস্থ নেই এখন এই মুহূর্তে। এটা ছিল এখানে যেহেতু আগাটা নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য আমি এটাকে এখানে উঠিয়ে এনেছি। আর এটাও খুবই, হ্যাঁ, এটা স্নেক প্ল্যান্ট, এটা খুবই লো মেনটেনেন্সে, একদম শুকিয়ে গেলে পানি দিতে হয়, কোনো ঝামেলা নাই। এটাও খুবই সহজে, কোনো পানি দেওয়া লাগে না, ঝামেলা নাই। এটার ভিতরে আমি কয়েকটি স্নেক প্ল্যান্ট ছোট ছোট ছিল, এগুলি লাগিয়ে দিয়েছি। তো এই জিনিসগুলো, এই গাছগুলি বাসার ভিতরে সুন্দরভাবে হয়ে যায়, আর জিজি প্ল্যান্টটাও সুন্দরভাবে হয়। তো আমি এই স্প্রেটা এনেছি, আশা করি কাজে দিবে, আর এটা এখানেই থাকুক। তো গাছের যত্ন তো হয়ে গিয়েছে, এখন রান্নার পালা। রান্নাঘরে চলে এসেছি, একটু ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করব, বাড়ির পুকুরের মাছ আর কি। তো 2-3 রকমের মাছের কান, মাথা, এগুলি। তো এগুলি দিয়ে ভাবলাম যে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটু রান্না করি। তো আমি 2 ভাগ করে 3 ভাগ করে এভাবে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। আর ঢেঁড়সগুলি খুবই নরম কচি, এর জন্য সুবিধাই হয়েছে, মানে এগুলি নরমগুলি খেতে খুব ভালো লাগে আর কি ঢেঁড়স। তা আমি এখন একটা আলুকে এভাবে পাতলা করে, একটা না 2টা দিব, পাতলা করে একটু বরকত করে। আজকে সবজি শুধু এটাই, আর ডাল ভাত তো হয়েছে আগেই।
ভাত আমি ওভেনে দিয়েছি। মাইক্রো ওভেনে ভাত রান্নাটা আমার কাছে ইদানিং অনেক ইজি মনে হয় আর খুব কম সময়ে হয়ে যায়। মানে ভাতের কাছে দাঁড়িয়ে থাকতে হয় না, ভাত উঠিয়ে পড়ে যাবে বলক আসার পরে, তারপরে আবার ওটাকে মাড় গালতে হবে, এসব ঝামেলা ছাড়া আমার কাছে মাইক্রো ওভেনে ভাত রান্নাটা খুব ইজি মনে হচ্ছে। আমি মাইক্রো ওভেনে রান্না করছি। তো মাছের ভিতরে আমি সব কিছু একসাথে দিয়ে, মাছ আলুর সাথে একসাথে দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এইভাবে মানে এই মাছটা রান্না করলে ভালোই হয়, আপনারাও ট্রাই করতে পারেন। একটু রসুন দিয়েছি বেশি করে, রসুন বাটা নাই এই জন্য আস্ত রসুন দিয়েছি, মরিচ পেস্ট দিয়েছি, লবণ আর অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি। মরিচ বেশি এখন দেওয়া যাচ্ছে না, আমার শাশুড়ি মানে ঝাল হলে খেতে পারেন না, মুখে ঝাল সহ্য হয় না, এই জন্য আসলে বয়স হয়ে গেলে ঝাল সহ্য হয় না। মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ হয় সব বুড়াদের আর কি। কিন্তু আমার শাশুড়ির ডায়াবেটিস একটু আছে, এই জন্য আবার মিষ্টি জাতীয় সবসময় বেশি খাওয়ানো যাচ্ছে না। তো এই জন্য একটু তরকারিতে জাল হিসাব করেই দিতে হয় আর কি, এর জন্য হিসাব করে দিয়েছি। তো একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে ফুটে উঠুক। এদিক দিয়ে আমি ঢেঁড়সগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। জাস্ট এগুলির যে একটা লোট টাইপের আছে, এটা চলে গেলে আমি ভেজে এখন মাছে দিয়ে দিব। আর মাছটাও এর ভিতরে কষানো হয়ে গিয়েছে। তো এর ভিতরে আমি মাছগুলি দিয়ে ঢেঁড়সগুলি দিয়ে দিচ্ছি মাছের ভিতরে। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে পানি দিয়ে এই মাছটা রান্না করে নেব আর কি। এর ভিতরে আমি আরও একটু পানি দিয়েছি, দিয়ে রান্না করে এই অবস্থায় আমি এখন চুলাটা বন্ধ করে দিব। হয়ে গিয়েছে, আর বেশি জোশ করব না, এই যে আলু নরম হয়ে গিয়েছে। আর দেশের বাড়ির পুকুরের মাছের টেস্টটা অন্যরকম, খুবই টেস্ট হয়েছে। আর এই দিক দিয়ে আমার ভাতগুলি হয়ে গিয়েছে, তবে একটু আজকে ভাতের চাউল বেশি দিয়ে দিয়েছি, যার কারণে পানি পড়ে গিয়েছে। তো আমি প্লেটটা ধুয়ে দিব। এই যে ভাত সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর ডাকনা থাকবে আরও এটা সেট হয়ে সুন্দর নরম থাকবে। আর তো একবারে আমি যে বাটিতে সার্ভ করব সেই বাটিতে রান্না হয়ে গিয়েছে। আমার আরেকটা পাতিল ধুতে হবে না, বা পাতিল থেকে আরেকটা বাটিতে নিতে হবে না। তো এটা একটা মানে কাজের কমে গেছে আর কি, ভেজাল কমে গেছে। তো এরপরে একটু আগে আমার হাজব্যান্ড আমার শাশুড়ির জন্য এই মগজ ব্রেন এনেছে গরুর। তো এটা কিভাবে আসলে যারা নতুন সংসারী হয়েছেন এই ধরনের অনেক কিছু হয়তো বুঝে উঠতে পারেন না, এই জন্য আমি এটা শেয়ার করছি। আমি যেভাবে ব্রেনের পরিষ্কার করি আর কি। তো এটা অনেকে অনেকভাবেই করেন, আপনারা কিভাবে করেন কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে এইভাবেই সুবিধা মনে হয়। আমি এইভাবে উপর থেকে ব্রেনের যে রগগুলি থাকে সেই রগগুলি খুলে নিতে হয়। আর এই রগ সহ যদি রান্না হয় খেতে অনেক বেশি বাজে লাগে, আর রগ তো এমনিতে হারাম, রগ খাওয়া যাবে না মুসলমানদের। তো এইভাবে আমি সুন্দর করে রগগুলি ফেলে দিই উপর থেকে, তাহলে সুবিধা হয়। আগে আমি বিয়ের পরে আমি দেখতাম আমার শাশুড়িরা ওই যে গ্রামের বই পাতা আছে, গাছ থেকে বই পাতা এগুলো নিয়ে আসতো, ওগুলো দিয়ে কচলিয়ে বই পাতার সাথে মানে এই রগগুলি উঠিয়ে নিত। আবার অনেক সময় কলা পাতা দিয়েও কচলিয়ে রগগুলি উঠিয়ে নিত। তো ওইটা অনেক বেশি বেজার মনে হতো। আবার রান্নার সময় মনে হতো একটু আমার কাছে পাতার রস ঢুকে যাবে, এরকম একটু ঘেন্নাও লাগতো। তো আমার মনে হতো যে না, এইভাবে করলে তো খুব সুন্দর, এই যে ইজিলি সুন্দর ফ্রেশ হয়ে যায় আর ভাঙেও না। তো আমি যেভাবে আজকে ব্রেনগুলি ভাজি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে ইজি ওয়েতে করি আর কি, আপনারা আপনাদের মতো করে হয়তো রান্না করেন বা ভাজি করেন। তো আমি এগুলিকে প্রথমে কচলিয়ে নিচ্ছি, কারণ এগুলি ভেঙে না দিলে খেতে ভালো লাগবে না। ভিতরে যদি মশলা এগুলি না ঢুকে আর কি, তাহলে টেস্ট আসবে না। তো আমি এখানে ডিপ ফ্রিজে থাকা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা আর জিরা পাউডার।
তো এখানে আমি আরও একটু দিয়েছিলাম ইয়ের মশলা আর কি, গরম মশলা, সেটা স্কিপ্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বিডি কারি পাউডার। কারি পাউডারটা দিলে এই ইয়েটা মানে টেস্ট ভালো আসে, একটু কারি কারি ভাব এসে যায়। তো সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে মেখে এভাবে বসিয়ে দিব। আর একটু হাত ধোয়া পানিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ মশলাগুলি মানে ভালো করে ভেজে তারপরে ব্রেনগুলিকে এভাবে দিয়ে ওইভাবে করতে পারেন, তবে এটা এইভাবে ইজি হয়, আমার কাছে মনে হয় এইভাবে সহজ। তো এইভাবে করে নিচ্ছি। গতকালকের একটু ইয়ে রান্না ছিল, কলিজা, তো ওইটুকু অল্প একটু ছিল, আমি ভাবলাম যে এখানে দিয়ে দিই, ভালো লাগবে। তো এখানে আমি প্রায় এক পাতিলের মতো মানে প্রথমে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে তারপরে এক কড়াই পানিকে আমি ভালো করে এইভাবে শুকিয়ে তারপরে একদম ভাজা ভাজা হয়েছে। তো তারপরে আমি এখন নামিয়ে নিচ্ছি। ভালো করে জোশ না হলে খেতে ভালো লাগে না, তো জোশটা অবশ্যই বেশি করে করে নিতে হবে। তো এর ভিতরে এখন খাবারের টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন ভাত বেড়ে দিচ্ছে মা ছেলে দুজনেই বসেছেন। তো আমিও বসে যাব, কারণ খিদা লেগেছে, অনেক কাজ করেছি সকাল থেকে। তো আজকের ব্লগটি যদি একটুখানিও ভালো লেগে যায় কমেন্ট করে জানাবেন, আর লাইকটি দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।